ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমাদের আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি হিস্ট্রির, যেটা আমাদের কন্টিনিউ চলছিল। আজকের টপিক হচ্ছে মৌর্য সাম্রাজ্য, মৌর্যান এম্পায়ার। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝবে মৌর্য সাম্রাজ্যটা, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, আমাদের মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল সেটা আমরা জানি কি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ওই ধননন্দকে পরাস্ত করে কিন্তু রাজা হয়েছিলেন। এখানে মনে করা হতো কৌটিল্য যে ছিলেন, ঠিক আছে, কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের একজন পরামর্শদাতা বা প্রধানমন্ত্রী ছিলেন। তো কৌটিল্যের সাথে ওই নন্দবংশের বিবাদ ছিল, এবং ওই ধননন্দ বা মহাপদ্মনন্দের সঙ্গে যখন বিবাদ ছিল তখন কৌটিল্যকে কিন্তু অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হতো। এবং কৌটিল্য সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যকে শিক্ষা দিয়ে রাজা করে তাই সেই বংশকে কিন্তু পরাস্ত করেছিল। ঠিক আছে, এটা মনে করা হতো। এত ডিটেলসেও তোমাদের পরীক্ষায় আসে না, যেগুলো আসে সেগুলোই কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, চলো আমরা দেখি তাহলে কি আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রথম আমাদের যে পড়বো, প্রথম আমাদের যে সাম্রাজ্য পড়ছি সেটা হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্য পড়ছি। তো মৌর্য সাম্রাজ্যে হচ্ছে প্রথম রুলার ছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য ছিল। তার টাইম পিরিয়ডটা 321 থেকে 21 বিসি থেকে 185 বিসি। অনেক সময় এখানে 321-এর বদলে 324ও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, করেছিলেন। ঠিক আছে, তো মৌর্যান ডাইনাস্টি ফাউন্ডেড বাই দ্য চন্দ্রগুপ্ত মৌর্য উইথ দ্য হেল্প অফ হিজ টিচার কৌটিল্যর চাণক্য। হি ওয়াজ কল স্যান্দাকোর্স বাই দ্য গ্রিক স্কলার। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কৌটিল্যের সহায়তায় তার সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করলেন, এবং গ্রিক স্কলাররা কিন্তু তাকে স্যান্ডাকোর্স বলে ডাকতো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু স্যান্ডাকোর্স বলা হতো, এটা মাথায় রাখবে। টাইটেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন 305 BC, Seleucus I Nicator came into conflict with the Mauryan Empire under চন্দ্রগুপ্ত মৌর্য। সেলুকাস প্রথম যে নিকেটর ছিল তিনি কিন্তু চন্দ্রগুপ্তের সাথে যুদ্ধে এসেছিলেন। দেন হি এন্টার ইনটু এ ট্রিটি উইথ সেলুকাস নিকেটার। তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কিন্তু তিনি একটা ট্রিটি করলেন, মানে চুক্তি করলেন। হি অলসো ম্যারিড সেলুকাস নিকেটাস ডটার। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেলুকাস নিকেটরের যে কন্যা ছিল তাকে কিন্তু বিবাহ করেছিলেন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এখানে কিন্তু ইংলিশগুলো আছে বলে ঘাবড়ে যাবে না কিন্তু, ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদের স্টেট এক্সামে কাজে লাগবে। আমি কিন্তু তোমাদেরকে ভালো করে বাংলা করেই কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তো সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ করেছিল, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে একটা ট্রিটি করলো, এবং শেষমেশ কিন্তু সেলুকাস নিকেটরের ডটারকে বিবাহ করলো। ইন দ্য ট্রিটি চন্দ্রগুপ্ত মৌর্য প্রোভাইডেড 500 ওয়ার এলিফ্যান্ট টু সেলুকাস নিকেটর। এই ট্রিটিতে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে 500খানা হাতি যুদ্ধে কিন্তু দিয়েছিল। মেগাস্থেনিস ওয়াজ দ্য গ্রিক অ্যাম্বাসেডার অ্যাট চন্দ্রগুপ্তস কোর্ট। তাহলে মেগাস্থেনিস কিন্তু একজন গ্রিক অ্যাম্বাসেডার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই। হি রোড ইন্ডিকা। তিনি কি লিখেছিলেন? ইন্ডিকা, খুব ইম্পর্টেন্ট। তাহলে মেগাস্থেনিস কি লিখেছিলেন? ইন্ডিকা লিখেছিলেন। হি হ্যাড ইমপ্রেসড জৈনিজম অ্যান্ড হি সেড টু হ্যাভ, আমি এটা তোমাদেরকে বাংলায় একটুখানি বলে দিচ্ছি, এখানে একটু তোমরা নোট ডাউন করে নাও, তাহলে বুঝতে পারবে। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের ছিল। কোন ধর্মে গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য? জৈন ধর্ম গ্রহণ করলো। ঠিক আছে, তো জৈন ধর্মের একজন সন্ন্যাসী ছিল, তার নাম কি? জৈন ধর্মের যে সন্ন্যাসীটা ছিল তার নাম ছিল ভদ্রবাহু। কি ছিল? ভদ্রবাহু। তো এই ভদ্রবাহুর সাথে তিনি দাক্ষিণাত্যে গেলেন। ভদ্রবাহুর সাথে তিনি কোথায় গেলেন? এটা কে গেলেন? দাক্ষিণাত্যে গেলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দাক্ষিণাত্যে গেলেন কে? চন্দ্রগুপ্ত। সেখানে তিনি তো জৈন ধর্ম গ্রহণ করেছিল। চন্দ্রগুপ্ত সেখানে মহীশূরের একটা শ্রাবণ গোলা, কি ছিল? শ্রাবণ গোলা। শ্রাবণ গোলায় যান দাক্ষিণাত্যে। তাহলে কোথায় যায়? দাক্ষিণাত্য মানে আমাদের মহীশূর জানতে পারবো। শ্রাবণ গোলায় যান, এবং সেখানে তিনি কঠোর তপস্যা করলেন। কি? কঠোর তপস্যা করলেন। ঠিক আছে, এই তপস্যার পর আমি এই জায়গাটায় লিখছি, ঠিক আছে, তপস্যার পর তিনি সালেখানাতে মৃত্যুবরণ করে। এই জায়গাটা লিখছে, হ্যাঁ, জায়গা নেই তো পেজে, তো এই সালেখানাতে তিনি মৃত্যুবরণ করলেন। তাহলে কি বললাম এখান থেকে? দেখো ভালো করে একটুখানি। এই চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিল। জৈন ধর্মের একজন সন্ন্যাসী ছিল, তার নাম কি? ভদ্রবাহু। তার সাথে তিনি কোথায় গেছিলেন? দাক্ষিণাত্যে গেলেন। দাক্ষিণাত্যের কোথায় গেলেন? শ্রবণগোলায় গেলেন চন্দ্রগুপ্ত। সেখানে চন্দ্রগুপ্ত কি করলেন? কঠোর তপস্যা করলেন। কঠোর তপস্যায় সালেখানাতে
সালেখানাতে তিনি কী করলেন, মৃত্যুবরণ করলেন। ঠিক আছে, এটা কিন্তু লিখে নিও তোমরা, এটাই কিন্তু লেখা আছে ইংলিশে, তোমাদের কিন্তু ভালো করে বোঝার জন্য আমি আলোচনা করে দিই। দেখো এখানে আছে, হি হ্যাড embraced Jainism and is said to have starved himself Salekhana to date according to the Jain tradition at the শ্রবণগড়া। ঠিক আছে, শ্রবণগড়ায় কিন্তু জেন ট্র্যাডিশনে মারা গেলেন তিনি কঠোর তপস্যার মাধ্যমে। চাণক্যকে বলা হতো ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি, টিচার অব দ্য চন্দ্রগুপ্ত মৌর্য, এটা আমরা জানলাম। এবারে আমরা জানবো চাণক্য। ঠিক আছে, চাণক্য সম্পর্কে একটুখানি আমরা দেখবো, কারণ আমরা অলরেডি দেখে এসেছি চাণক্য কে ছিলেন, টিচার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের। আর কি, হু ওয়াজ অলসো কল চিফ মিনিস্টার, হি ওয়াজ এ টিচার অফ স্কলার তক্ষশিলা, আদার নেম বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য, এটাও দেয় কিন্তু বিষ্ণুগুপ্ত। হি অলসো এ মিনিস্টার ইন দ্য কোর্ট অফ বিন্দুসার, তিনি কিন্তু বিন্দুসারেরও কোর্টের মিনিস্টার ছিলেন। হি রোট অর্থশাস্ত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থশাস্ত্র কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের, কিন্তু এই অর্থশাস্ত্র লিখেছিলেন চাণক্য। ঠিক আছে, তো which is a tradition of the statecraft, politics, military strategy, এই বইয়ের মধ্যে পলিটিক্স সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, মিলিটারি যে স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু লেখা ছিল, আর তাকে ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি বলে। ঠিক আছে, আর কিছু জানতে হবে না চাণক্য থেকে। মেগাস্থেনিসও কিন্তু ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই। মেগাস্থেনিস ওয়াজ এ গ্রিক ডিপ্লোমেট, হি বিকাম অ্যাম্বাসেডর অফ সেলুকাস ওয়ান নিকেটর টু চন্দ্রগুপ্ত মৌর্য ইন পাটলিপুত্র। এই সেলুকাস ওয়ান নিকেটরে কিন্তু মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে পাঠিয়েছিল, এটা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। হিস্টোরিয়ান হুজ এক্সটেন্সিভ রাইটিং অ্যাবাউট দ্য কালচার অফ ইন্ডিয়া গেভ অ্যান ইনসাইট ইনটু দ্য লিভস অফ দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ডিউরিং দ্য রুলার অফ চন্দ্রগুপ্ত মৌর্য, হি রোট ইন্ডিকা, এটা জানতে হবে না, মেগাস্থেনিস কি লিখেছিলেন, ইন্ডিকা, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা মৌর্য বংশের প্রথম রুলার প্রতিষ্ঠাতা কে ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা করলাম। এবারে চলে যাব মৌর্য বংশের দ্বিতীয় যে প্রতিষ্ঠাতা বলবো না, দ্বিতীয় যে রাজা ছিল তার নাম ছিল বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের সন ছিল, তাকে অমিত্যা ঘাট বলা হতো, আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে জানলাম স্যান্দাকোর্স বলা হতো, আর বিন্দুসারকে বলা হতো অমিত্যা ঘাট। ডেইমাচাস ওয়াজ এ গ্রিক অ্যাম্বাসেডার। ঠিক আছে, ডেমাইচাস এখানে কিন্তু আরেকজন গ্রিক অ্যাম্বাসেডার ছিল বিন্দুসারের সবাই। ঠিক আছে, তার নামটা মনে রাখবে। বিলিভ টু হ্যাভ জয়েন দ্য আজবিকা সেক্ট, তিনি কিন্তু বিলিভ করতো আজবিকা সেক্টের, আজবিকা যে সম্প্রদায়। He had appointed his son অশোক as the governor of উজ্জয়িনী, তার ছেলে কে ছিল অশোক, এবং তিনি কিন্তু তাকে উজ্জয়িনী রাজা হিসাবে কিন্তু গভর্নর হিসাবে কিন্তু মনোনীত করেছিলেন। ঠিক আছে, এবারে আমরা চলে যাব বিন্দুসারের যে পুত্র অশোক দ্য গ্রেট, তাই তো, যার সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো একটুখানি মনে রাখো, তিনি ছিলেন তৃতীয় শাসক আমাদের মৌর্য বংশের এবং শ্রেষ্ঠ শাসক। মনে করা হতো অশোক নাকি ভাইদের সাথে খুব যুদ্ধ করতো, মানে ভাতৃ হত্যার সাথে নাকি জড়িত আছে, 99 ভাইকে নাকি 99 জনকে নাকি হত্যা করেছিলেন, তাই তাকে কিন্তু চণ্ডাশোক বলা হতো, মনে করা হতো। ঠিক আছে, কিন্তু একটা সময় পর যখন 261 সালে তিনি কলিঙ্গ ওয়ার করলেন না, যুদ্ধ করলেন, তখন দেখলেন সব মানুষ মারা যাচ্ছে, তখন তোর মনে একটা অদ্ভুত পরিবর্তন হলো, তখন কিন্তু তিনি চণ্ডাশোক থেকে পুরোপুরি ধর্মশোকে পরিণত হলো, মানে পুরো ধর্মের দিকে, এবার যাকে বলে ভেরি ঘোষের যুদ্ধ নীতিটা পুরোপুরি তাকে ধর্ম ঘোষে পরিণত করেছিলেন। ঠিক আছে, তো সেটাই আমরা এখন দেখব। বুদ্ধিস্ট স্কলার উপগুপ্ত ইনিশিয়েটেড বুদ্ধিজম ইন্টু হিম, তাহলে বুদ্ধিস্ট স্কলার কিন্তু উপগুপ্ত মানে ছিলেন, তিনি কিন্তু তার মধ্যে বুদ্ধিজমটা কিন্তু জাগিয়েছিলেন, এবং কলিঙ্গ ওয়ার কিন্তু তার সময় হয়েছিল 261-তে। কলিঙ্গ ওয়ার সম্পর্কে আরেকবার আলোচনা করব। হিজ আদার নেম ওয়ার দেবনাম প্রিয়, তার আরেকটা নেম কি ছিল, দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী। ঠিক আছে, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল 250 BC-তে পাটলিপুত্রে কিন্তু তার সময় হয়। হি সেন্ট হিজ সন মহেন্দ্র অ্যান্ড ডটার সংঘামিত্রা টু সিংহল। ঠিক আছে, তিনি তার ধর্ম যে প্রচারের জন্য তিনি কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন ছেলে মেয়ে, তারপর ধর্ম মহামাত্র, ঠিক আছে, এটা উল্লেখ করে ধর্ম মহামাত্র, ঠিক আছে, এরা কিন্তু ধর্ম প্রচারের জন্য যেত। স্ত্রী মহামাত্র, ঠিক আছে, এরা কিন্তু প্রভৃতি বিভিন্ন পদ তিনি সৃষ্টি করেছিলেন ধর্ম প্রচারের জন্য, যেমন তার ছেলে আর মেয়েকে সিংহলে পাঠিয়েছিল। ঠিক আছে, তো জেমস প্রিন্সেপ কিন্তু এই অশোকের যে এডিক্ট ছিল সে 1837 সালে কিন্তু তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবারে আমরা কলিঙ্গ ওয়ার সম্পর্কে জানবো, যেটা বললাম আমি এত কিছু তোমাদের জানতে হবে না, শুধু জেনে রাখো 261 সালে কলিঙ্গ ওয়ারটা কি বললাম। কলিঙ্গ ওয়ারটা হয়েছিল হচ্ছে আমাদের
যে যুদ্ধের পর পুরোপুরি অশোক নন ভায়োলেন্স মানে যে ভায়োলেন্স ছিল সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন এনে দিয়েছিল তার মনে একটা ধর্মের ভাবা তাকে ধর্মাশোকে পরিণত করলো। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন দেয় কোন যুদ্ধের পর অশোক ধর্মাশোকে পরিণত হলো, তখন কিন্তু আমাদের কলিঙ্গ যুদ্ধের পর হবে। ঠিক আছে, এবারে আমরা জানবো অশোকের যে ইনস্ক্রিপশনটা লিখেছিলেন, আমরা একটু আগেই বললাম কি জেমস প্রিন্সেপ কত সালে 1837, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর কোন ল্যাঙ্গুয়েজে লেখা ছিল ইনস্ক্রিপশনটা, এটাও পরীক্ষায় আসে, সেটা কিন্তু প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। ঠিক আছে, এবং ইন মাগধি দ্য ডায়ালেক্ট ইন প্রাকৃত মাগধি অ্যান্ড রিটেন ইন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট থ্রু আউট দ্য, তার স্ক্রিপ্টটা যেটা ছিল সেটা কিন্তু ব্রাহ্মী, ল্যাঙ্গুয়েজটা প্রাকৃত এবং স্ক্রিপ্টটা কিন্তু ব্রাহ্মী। এই প্রশ্ন দুটো কিন্তু আসে, তোমরা কিন্তু ভালো করে এটা দেখে রাখবে। আর মনে করা হতো, এখানে মনে রাখবে এই সময় কিন্তু সাঁচি স্তূপ তিনি কিন্তু তৈরি করেন। তাহলে কে সাঁচি স্তূপ তৈরি করেছিলেন, এটা আমার লেখা হয়নি, সাঁচি স্তূপ কিন্তু এই অশোক কিন্তু তৈরি করেছিলেন। ওকে, এটা মাথায় রাখবে। এবারে আমরা অশোকের যে বিভিন্ন উপাধিগুলো ছিল সেগুলো জানবো, তার উৎস কোনটা। ঠিক আছে, এবং তাকে বিভিন্ন পদবি দেওয়া হয়েছিল। আমি এটা তোমাদেরকে একটু ভালো করে লিখিয়ে দিই, তাহলে তোমরা এখানে মনে থাকবে, তোমরা এটা লিখে নেবে। তো যখন মাস্কি যে লেকটা ছিল, ঠিক আছে, এখানে মাস্কি লেখে অশোককে কি বলা হতো, মাস্কি লেখে অশোককে কিন্তু অশোকই বলা হতো। আচ্ছা দেখো, মাস্কি লিখে অশোককে অশোক বলা হতো। এছাড়া বলা হতো দেবনাং প্রিয়দর্শী। ঠিক আছে, এখানে 29 হয়ে গেল। আর কি জুনাগড় লেপে কি বলা হতো, অশোককে মৌর্য বলা হতো। কান্দাহার লেখে কি বলা হতো, প্রিয়দর্শী বলা হতো। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে যে কোন লেখে তাকে কি নামে উল্লেখ করা হতো। এখানেও কয়েকটা আছে, দেখে রাখবে। দেবনাং প্রিয় বলা হতো, মোনা কিয়াল নাম উপাধি ছিল, পুরাণে বলা হতো অশোকাবাদ্যন, জুনাগড় লিপিতে অশোক মৌর্য ছিল, কান্দার শিলালিপিতে আবার বলা হতো অশোক নাকি প্রিয়দর্শী ছিল। এবারে আমরা চলে যাব অশোকের যে মুখ্য অনুশাসনগুলো ছিল বা মুখ্য শিলালিপি, তো সেইগুলো আমরা দেখব, যেগুলো আমি দাগাবো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই পড়বে, সেগুলো ছাড়বে না। প্রথম শিলালিপিতে কি বলা হয়েছে, পশু হত্যা নিষিদ্ধ, এটা তোমরা মাথায় রাখবে। তারপরে কি দেখবে, দ্বিতীয়তে বলা হয়েছে চোল, অতটা ইম্পর্টেন্ট না। আর মনে রাখবে পঞ্চমটা ধর্ম মহামাত্যদের যে নিয়োগ করেছিলেন তখন কিন্তু সেটা পঞ্চমে করেছিলেন। ঠিক আছে, আর কি, আর হচ্ছে এখান থেকে তোমরা মনে রাখবে বোধিবিজ্ঞে দর্শন অষ্টমের কথা, অষ্টমে এটা মনে রাখবে। আর মনে রাখবে হচ্ছে তোমরা আমাদের যে ত্রয়োদশ ধর্মলেখ, ঠিক আছে, ত্রয়োদশের কলিঙ্গ যুদ্ধের কথাটা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মানে এখান থেকে প্রশ্ন আসে, তোমরা এগুলোও দেখবে না বলছি না, সবগুলোই কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে অশোকের যে একটুখানি মনে রাখবে স্তম্ভলেখ ছিল, এগুলো তো আমাদের মুখ্য শিলালিপি ছিল, তো অশোকের কিন্তু স্তম্ভলেখও ছিল। ঠিক আছে, এই স্তম্ভলেখের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে স্তম্ভলেখ কত থেকে কত ছিল, 1 থেকে 7 অবধি ছিল, মানে প্রথম স্তম্ভলেখ, দ্বিতীয় স্তম্ভলেখ, সপ্তম স্তম্ভলেখে ধর্ম মহামাত্র, আমি এইমাত্র যেটা বললাম ধর্ম মহামাত্র, ঠিক আছে, এই কথাটা কিন্তু ইউজ করা হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা দেখে নেব, আমাদের মৌর্য বংশ তো হয়ে গেল, মৌর্য বংশের শেষ শাসক কি ছিল। আমাদের অশোকের পর দেখব মৌর্য বংশের শেষ শাসক, মনে রাখবে মৌর্য বংশের শেষ শাসক ছিল হচ্ছে বৃহদ্রথ। কে ছিলেন, বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক ছিল। ঠিক আছে, তাহলে আমরা মৌর্য বংশটা আজকে কমপ্লিট করলাম। কি কি একবার দেখে নিই একবার শর্টে। আমরা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য, তার সম্পর্কে দেখলাম। তারপরে যে তার ছেলে ছিল বিন্দুসার, তার সম্পর্কে দেখলাম। এবং তারপরে অশোক, যা অশোকের যে শিলালিপি, অশোক কোথা থেকে কী ধর্ম প্রচার করতেন সেগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এই সময় এই অশোকের যে বিচার বিভাগ ছিল, মানে মৌর্য শাসন ব্যবস্থার কিছু বিচার বিভাগ ছিল। ঠিক আছে, তো মৌর্য যুগের একটুখানি কয়েকটা ইম্পর্টেন্ট নোটস হিসাবে লিখে রাখবে। মৌর্য যুগের যে মুদ্রা ছিল সেটাকে কি বলা হতো বলো তো, পান বলা হতো। কি বলা হতো, পান, এটা মাথায় রাখবে, মৌর্য যুগের যে মুদ্রা। এছাড়া বিভিন্ন এই সময় গ্রামের শাসক, কি গ্রামের শাসককে, ঠিক আছে, গ্রামের শাসককে বলা হতো গ্রামিক। এই মৌর্য শাসন ব্যবস্থায় কি বলা হতো, গ্রামিক বলা হতো। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। গ্রামের শাসককে গ্রামিকও বলা হতো, আবার অনেক সময় গোপও বলা হতো। কর সে ছিল, সেই করটা কিন্তু মৌর্য শাসন ব্যবস্থায় ভাগ নামে পরিচিত ছিল। কর, ভাগ, বলি, তাহলে ভাগ আর বলি কিন্তু মৌর্য সাম্রাজ্যের কর ছিল। আর জেলা শাসক, আমরা তো গ্রামের শাসক গ্রামিক দেখলাম বা গোপ দেখলাম, জেলার যে শাসক
জেলার যে শাসক ছিল সেটাকে আমরা কি বলতাম, স্থানিক বলতাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু মৌর্য শাসন ব্যবস্থা যে আলোচনা করে নিলাম। আমাদের কিন্তু পরবর্তী ক্লাসে আমরা পোস্ট যে মৌর্যান সাম্রাজ্য আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আর কিন্তু অসুবিধা হবে না হিস্ট্রি সাবজেক্টটা।